বাঙালি জাতির পিতা কে হবেন? বাঙালি জাতির পিতা হবেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ কে? তিনি 1352 খ্রিস্টাব্দে এই সোনারগাঁয়ে বসে বাংলার বিচ্ছিন্ন অঞ্চল সমূহকে রাঢ়, গৌড়, হরিকেন, সমতট ইত্যাদি অঞ্চল যেগুলো বিচ্ছিন্ন ছিল, যেগুলো ইতিহাসের কোনো কালে একত্রিত হয় নাই, বাঙালি জনগোষ্ঠী যেখানে বসবাস করত সেগুলো আলাদা আলাদা জনপদ ছিল, তিনি সবগুলোকে প্রথমবারের মতো একত্রিত করে বাঙ্গালা নামক রাষ্ট্র গঠন করেছিলেন বলেই 1947-এ আমরা আলাদা রাষ্ট্র করতে পেরেছি, 1971 সালে আমরা বাংলাদেশ তৈরি করতে পেরেছি। বাংলাদেশের যদি জাতির জনক আদৌ রাখতেই হয়, একজন নয়, আমেরিকায় কয়েকজন আছেন, বিভিন্ন দেশে অনেকেই আছেন, শেখ মুজিবকেও রাখেন, শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাদ দিয়ে নয়, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আপনারা বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন বাঙালির ইতিহাস 1000 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস, এবং এটা সত্য। 1000 বছর হয় না বটে, 1000 বছর কিভাবে হয় না আমি বলছি। আর বাঙালির জাতির পিতা 1971 সালে মাঠে আবির্ভূত হবেন, এটা কেমন কথা? সংশোধন, সংস্কার সব জায়গায় দরকার। বাঙালি জাতির পিতা কে হবেন? বাঙালি জাতির পিতা হবেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ কে? তিনি 1352 খ্রিস্টাব্দে এই সোনারগাঁয়ে বসে বাংলার বিচ্ছিন্ন অঞ্চল সমূহকে রাঢ়, গৌড়, হরিকেন, সমতট ইত্যাদি অঞ্চল যেগুলো বিচ্ছিন্ন ছিল, যেগুলো ইতিহাসের কোনো কালে একত্রিত হয় নাই, বাঙালি জনগোষ্ঠী যেখানে বসবাস করত সেগুলো আলাদা আলাদা জনপদ ছিল, তিনি সবগুলোকে প্রথমবারের মতো একত্রিত করে বাঙ্গালা নামক রাষ্ট্র গঠন করেছিলেন বলেই 1947-এ আমরা আলাদা রাষ্ট্র করতে পেরেছি, 1971 সালে আমরা বাংলাদেশ তৈরি করতে পেরেছি। বাংলাদেশের যদি জাতির জনক আদৌ রাখতেই হয়, একজন নয়, আমেরিকায় কয়েকজন আছেন, বিভিন্ন দেশে অনেকেই আছেন, শেখ মুজিবকেও রাখেন, শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাদ দিয়ে নয়। যদি কোনো বুদ্ধিজীবী, যদি কোনো হিস্ট্রিয়ান মনে করেন যে না, শামসুদ্দিন ইলিয়াস শাহকে তিনি মানবেন না, কেন মানবেন না সেটা তিনি প্রমাণ করার জন্য আমাদের সামনে আসতে পারেন। এবং যদি মনে করেন কেন এই প্রস্তাব করছেন, এই প্রস্তাবের পক্ষে ঐতিহাসিক যুক্তিগুলো উপস্থাপন করেন, সেজন্য আপনারা যেখানে যেতে বলবেন আমরা যেতে প্রস্তুত আছি। নিহার রঞ্জন তার বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস আদি পর্বের মধ্যে লিখেছেন, দীনেশ চন্দ্র সেন তার বৃহৎবঙ্গের মধ্যে লিখেছেন, এমনকি বাংলাদেশের বাইরের অন্যান্য ভাষার বড় বড় ঐতিহাসিকরা, এমনকি রাহুল সাংকৃত্যায়নের মতো ঐতিহাসিকরা, তারা কি লিখেছেন? যে বাংলা নামক রাষ্ট্র, বাঙালি নামক জনগোষ্ঠী অস্তিত্বই আসতো না, ঐক্যবদ্ধ জনগোষ্ঠী অস্তিত্বই আসতো না যদি শামসুদ্দিন ইলিয়াস শাহ সেটা না করতেন। আরেকটা কথা বলি, আপনারা জানেন ভারতে কিছুদিন আগে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। 2014 সালে সেটা পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা প্রায় 2000 বছর আগের একটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় নয়, বিহার। বিহার বলতে বৌদ্ধদের বিহার হচ্ছে সেটা, মুসলমানদের কাছে খানকা যেটা। এটাকে তারা বলেছেন বিশ্ববিদ্যালয়, সমস্যা নেই, বিশ্ববিদ্যালয় বলতে পারেন, বলেন। আরো অনেকগুলো বিহার ছিল, তারা বলেছেন মুসলমানরা সেই বৌদ্ধ বিহারে আক্রমণ করেছেন। এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রির অধ্যাপক আকসাদুল আলম তিনি বলেছিলেন যে এটা তাবাকাতে নাসিরিতে আছে। আমি চ্যালেঞ্জ করে দেখিয়েছি তাবাকাতে নাসিরিতে সেটা নেই, এবং মিডিয়া আমি বলেছি 23 সালে সেটা ছিল পাঠ্যপুস্তকে, 24 সনে সেটা বাদ দেওয়া হয়েছে, তারা প্রুফ করতে পারেন না। এই বিশ্ববিদ্যালয়কে পুনর্জাগরিত করা হয়েছে। এটা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, সেটা কি? আমাদের পূর্বপুরুষরা এই ভূমিতে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, 250 বিঘা জমি শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে ছিল। শরফুদ্দিন ইয়াহিয়া মারেরি, শরফুদ্দিন আবু তাওয়ামা সেটা প্রতিষ্ঠা করেছিলেন। শরফুদ্দিন আবু তাওয়ামা ছিলেন উস্তাদ, ইয়াহিয়া মারেরি ছিলেন ছাত্র। শরফুদ্দিন আবু তাওয়ামা সেটা প্রতিষ্ঠা করেছিলেন 1285 খ্রিস্টাব্দে। 1285 থেকে নিয়ে 1287 খ্রিস্টাব্দ, এই সময় সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল। অন্যত্র সকল ঐতিহাসিক
নিদর্শনগুলোকে জাগ্রত করা হয়েছে, আমাদের সেখানে ঐতিহাসিক নিদর্শনকে হত্যা করা হয়েছে। নতুন সরকার, আপনাদের আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে এই সোনারগাঁয়ের বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করা, পুনরুদ্ধার করা, প্রত্নতাত্ত্বিক খনন করেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাচীন স্থাপনার খোঁজ পেয়ে যাবেন। আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেটা হলো দারাসবাড়ি মাদ্রাসা, 1504 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তার নিদর্শনগুলো এখনো রয়ে গেছে, এখনো স্থাপনার কাঠামো রয়ে গেছে, ধ্বংসস্তূপ রয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়কে পুনর্জাগরিত করতে হবে। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের আত্মপরিচয়, এবং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শুধুমাত্র নতুন কমিশন আসলো এবং নতুন শিরোনাম হলো, আমরা মেনে নেব না, আমরা তদন্ত চালাবো, আমরা নজরদারি করব। কোথাও যদি একটা পোকা থেকে যায়, সেই পোকাকে আমরা অক্ষত রাখবো না। আমি পরামর্শ দেব, 100 দিন হয়ে যাওয়ার পরে, এই সরকারের 100 দিন হয়ে যাওয়ার পরে আমরা আরেকবার বসবো। 100 দিন সরকার কি করলো না করলো সেটার উপর আমরা আলোচনা করব, পর্যালোচনা করব, ভুল করলে ভুল ধরিয়ে দেব, এবং পরবর্তী সময়ে সে সঠিকভাবে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দেব। বিগত সরকারের স্বৈরতন্ত্র নতুন শিরোনামে আবার আসবে, এটা আমরা হতে দিতে পারি না, এটা কোনোভাবেই সম্ভব না। শেষ কথাটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সকল সেক্টরেই সংস্কার দরকার। সবচেয়ে বেশি সংস্কার দরকার সংবিধানে। সংবিধান যদি অক্ষত রাখেন, তাহলে যে সরকার এসেছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অনুমোদন সংবিধানের মধ্যে নাই। এই সরকারের অনুমোদন নাই, সংবিধান বদলান। সংবিধান সংশোধন কমিটি করবেন, আমাদেরকে ডাকেন, ওলামা প্রতিনিধি ডাকেন। আমরা সংবিধান বুঝি না, পৃথিবীকে আমরাই তো প্রথম সংবিধান উপহার দিয়েছি। আমরাই পৃথিবীকে প্রথম সংবিধান উপহার দিয়েছি। মাদ্রাসা শিক্ষা নিয়ে একটা কথা বলি, তথাকথিত স্বীকৃতি দিয়েছিল সরকার। এটা আলু না মূলা, এটা খায় না মাথা দেয়, এরকম কোনো জিনিসই স্পষ্ট করতে পারে নাই। এই যে স্বীকৃতি, একে কার্যকর করতে হবে, কার্যকর এবং যথার্থ স্বীকৃতি নিশ্চিত করতে হবে। স্কুল এবং কলেজগুলোতে ধর্মীয় শিক্ষক হিসেবে যাতে দাওরে হাদিস উত্তীর্ণরা সেখানে ভূমিকা পালন করতে পারেন, কাজের পথগুলোতে তারা যেতে পারেন, সরকারি মসজিদগুলোতে এবং ধর্ম সংশ্লিষ্ট জায়গাগুলোতে তারা যেতে পারেন, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা উচ্চ শিক্ষার জন্য যেতে পারেন। এই সমস্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমাদের অনেক সুপারিশ আছে, এটা নিয়ে আজ বলার দীর্ঘ সুযোগ নেই, সময় নেই। প্রাথমিক কিছু কথা বললাম, আমাদের অনেক কাজ সামনে। মনে করার দরকার নাই যে বিপ্লব হয়ে গেছে এবং সব শেষ। নতুন দায়িত্ব আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুন।